চলুন আজ আমরা ইতিহাসের এমন একটা পাতায় ফিরে যাই যা আক্ষরিক অর্থেই সবকিছু কাঁপিয়ে দিয়েছিল। আজকের এই বিশ্লেষণে আমরা ১৮৫৭ সালের সেই বিখ্যাত সিপাহী বিদ্রোহের একদম শেকড়ে পৌঁছানোর চেষ্টা করব। এটা কিন্তু রাতারাতি ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না, বুঝলেন, বরং দীর্ঘদিনের জমে থাকা এক পাহাড় সমান ক্ষোভের বিস্ফোরণ ছিল। তো ঠিক কি কি কারণে সেই বারুদের স্তূপে আগুন জ্বলেছিল, চলুন ধাপে ধাপে খতিয়ে দেখি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা এই যে এত বড় একটা বিদ্রোহ, এটা কি সির্ফ হঠাৎ করে হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে বছরের পর বছর ধরে চলা কোনো বঞ্চনার গল্প লুকিয়েছিল? সত্যি বলতে আজকের আলোচনা থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে কিভাবে দিনের পর দিন পদ্ধতিগত শোষণ একটা অনিবার্য বিস্ফোরণের ক্ষেত্র তৈরি করেছিল। আজকের এই পুরো যাত্রায় আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষোভ, সামাজিক ও ধর্মীয় বৈষম্য, সামরিক অসন্তোষ এবং সবশেষে সেই বিখ্যাত এনফিল্ড রাইফেল আর এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। প্রথমেই চলুন ঐতিহাসিক প্রেক্ষাপট আর সূচনার দিকটায় একটু চোখ বুলিয়ে নিই। আসলে আমাদের বুঝতে হবে ঠিক কোন ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে এই বিদ্রোহ দানা বেঁধেছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, সূত্রগুলো বলছে এই বিদ্রোহের শুরুটা হয়েছিল ব্যারাকপুর সেনানিবাস থেকে, কিন্তু এটা কোনোভাবেই শুধু একটা সেনা ছাউনির ভেতরে আটকে থাকেনি। দাবানলের মতো অবিশ্বাস্য দ্রুত গতিতে পুরো দেশে ছড়িয়ে পড়েছিল এই আগুন। ভাবতে পারেন একটা সাধারণ সেনা বিদ্রোহ কিভাবে চোখের পলকে জাতীয় পর্যায়ের এক বিশাল অভ্যুত্থানের রূপ নিল? এর উত্তর লুকিয়ে আছে এর পেছনের কারণগুলোর মধ্যে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষোভ। চলুন দেখি কিভাবে ওপর মহলের কিছু নীতিগত সিদ্ধান্ত দেশীয় রাজা থেকে শুরু করে সাধারণ কৃষকদের একেবারে পথে বসিয়ে দিয়েছিল। এই পর্যায়ে সবচেয়ে বেশি যে বিষয়টা চোখে পড়ে তা হলো লর্ড ডালহৌসির সেই চরম বিতর্কিত সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। জিনিসটা আসলে কি ছিল? সহজ কথায় ব্রিটিশরা অত্যন্ত আগ্রাসীভাবে দেশীয় রাজাদের সার্বভৌমত্ব কেড়ে নিয়ে জোর করে তাদের রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যের পেটে পুরে নিচ্ছিল। বুঝতেই পারছেন এই একটা নীতি দেশীয় রাজাদের মনে কতটা তীব্র ক্ষোভ আর হতাশার জন্ম দিয়েছিল। আর এই আগ্রাসনের মাত্রাটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা একটু খেয়াল করলেই বুঝবেন। ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর, তাঞ্জোর থেকে শুরু করে কর্ণাটক একের পর এক রাজ্য তারা দখল করে নিচ্ছিল। মানে আক্ষরিক অর্থে স্থানীয় শাসকরা রাতারাতি ক্ষমতা হারিয়ে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিলেন। কিন্তু শুধু রাজারা নন, সাধারণ মানুষের জীবনেও নেমে এসেছিল চরম দুর্দশা। একদিকে কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হলো পাহাড় সমান করের বোঝা, যা মেটাতে গিয়ে তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। অন্যদিকে ব্রিটিশ নীতির কারণে স্থানীয় কুটির শিল্পগুলো একেবারে মুখ থুবড়ে পড়ল। ফলস্বরূপ হাজার হাজার শিল্পী আর কারিগর একেবারে বেকার হয়ে গেলেন। একবার ভাবুন, রাজনৈতিকভাবে ক্ষমতাহীন আর আর্থিকভাবে ধ্বংস হয়ে যাওয়া একটা বিরাট জনপদ ব্রিটিশদের বিরুদ্ধে ফুঁসে ওঠা ছাড়া তাদের আর কী বা করার ছিল। এরপর আমরা ঢুকছি তৃতীয় পর্বে, সামাজিক ও ধর্মীয় বৈষম্য। রাজনৈতিক আর অর্থনৈতিক শোষণের বাইরেও মানুষের আত্মসম্মান আর বিশ্বাসের জায়গায় ঠিক কতটা গভীর ক্ষত তৈরি হয়েছিল সেটা এবার আমরা দেখব। সেই সময়ের ব্রিটিশদের চরম বর্ণবাদী আচরণ ভারতীয়দের আত্মসম্মানে ভীষণভাবে আঘাত করেছিল। জানেন, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আদালত তো বটে, এমনকি ইউরোপীয় ক্লাবগুলোর সামনে কি লেখা থাকতো? সেখানে স্পষ্ট করে সাইনবোর্ড ঝোলানো থাকতো, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। একটু চিন্তা করে দেখুন, নিজের দেশেই এমন অমানবিক এবং জঘন্য অপমান। এই ধরনের ঘটনা সাধারণ ভারতীয়দের মনে একটা স্থায়ী এবং গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। এর পাশাপাশি যোগ হয়েছিল এক বিশাল সাংস্কৃতিক দ্বন্দ্ব। এমনিতেই তো ভারতীয় সমাজ বিদেশি শাসন মেনে নিতে পারছিল না। মুসলমানরা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য সরাসরি ব্রিটিশদের দোষ ছিল। আবার সতীদাহ প্রথা বাতিল কিংবা বিধবা বিবাহ চালুর মতো সংস্কারগুলো যা ব্রিটিশরা এনেছিল তার রক্ষণশীল হিন্দু সমাজকে চরম খেপিয়ে তোলে। এর উপর আবার খ্রিস্টান মিশনারিরা প্রকাশ্যে স্থানীয় ধর্মগুলোর সমালোচনা করতে শুরু করে। চলতে থাকে ধর্মান্তরকরণের চেষ্টাও। সব মিলিয়ে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মনেই তাদের ধর্ম আর সংস্কৃতি নিয়ে একটা তীব্র ভীতি আর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। চলুন এবার ৪ নম্বর পয়েন্টে যাই, সামরিক অসন্তোষ।
এতক্ষণ তো আমরা বাইরের সমাজের কথা বললাম, কিন্তু খোদ ব্রিটিশ সেনাবাহিনী আর প্রশাসনের ভেতরের বৈষম্যগুলো কিভাবে সিপাহীদের জন্য প্রতিদিনের একটা নরক যন্ত্রণা হয়ে উঠছিল, এবার সেটা দেখা যাক। ভাবতে অবাক লাগে, একই সেনাবাহিনীতে কাজ করা সত্ত্বেও ভারতীয় সিপাহীদের সাথে একেবারে আকাশ পাতাল বৈষম্য করা হতো। ব্রিটিশ সৈন্যদের যেখানে দেওয়া হতো উচ্চ বেতন, সম্মান আর হুড়হুড় করে পদোন্নতি, সেখানে ভারতীয়দের জুটত চরম অবহেলা, হীন আচরণ আর পদোন্নতি থেকে বঞ্চনা। ন্যায্য পাওনা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকুও তাদের দেওয়া হতো না। দিনের পর দিন এই অবিচার মেনে নিতে নিতে সিপাহীদের ভেতরকার বারুদ যে আস্তে আস্তে শুকিয়ে আসছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই পর্যায়ে এসে আমরা পৌঁছাচ্ছি আমাদের ৫ নম্বর বিষয়ে, প্রত্যক্ষ কারণ বা সেই বিখ্যাত এনফিল্ড রাইফেল। এতক্ষণ আমরা যে দীর্ঘমেয়াদী কারণগুলো নিয়ে কথা বললাম, সেগুলো ছিল সেই শুকিয়ে আসা বারুদের স্তূপ। এবার চলুন দেখি ঠিক কোন স্ফুলিঙ্গটা এসে সেই স্তূপে চূড়ান্ত আগুন ধরিয়ে দিল। ঘটনাটা হলো, ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে নতুন এক ধরনের অস্ত্র নিয়ে এলো, যার নাম এনফিল্ড রাইফেল। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে, আরে এ তো সাধারণ সামরিক আধুনিকীকরণ। কিন্তু বিশ্বাস করুন, এই রাইফেলটাই হয়ে উঠেছিল 1857 সালের সেই ভয়ঙ্কর অভ্যুত্থানের সবচেয়ে বড় আর সরাসরি অনুঘটক। সমস্যাটা আসলে রাইফেলে ছিল না, সমস্যাটা ছিল এটা ব্যবহারের পদ্ধতিতে। এই রাইফেল চালানোর জন্য সিপাহীদের মূলত 3টে ধাপ পার হতে হতো। প্রথমে কার্তুজটা হাতে নিতে হতো, এরপরের ধাপটাই হলো সবচেয়ে মারাত্মক। কার্তুজের ওপর একটা গ্রিস বা চর্বি মাখানো আবরণ থাকতো, সেটাকে দাঁত দিয়ে কেটে খুলতে হতো, আর সবশেষে সেটা রাইফেলে লোড করতে হতো। এই যে দাঁত দিয়ে কাটার ব্যাপারটা, এটাই আক্ষরিক অর্থে পুরো গেমটা চেঞ্জ করে দিল। হঠাৎ করে সিপাহীদের মধ্যে দাবানলের মতো একটা গুজব ছড়িয়ে পড়ল। শোনা গেল কার্তুজটাকে পিচ্ছিল করার জন্য যে গ্রিস ব্যবহার করা হয়েছে, তাতে নাকি গরু আর শূকরের চর্বি মেশানো আছে। এবার একটু ভেবে দেখুন, কার্তুজটা কাটতে হচ্ছে দাঁত দিয়ে। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সৈন্যরা এটাকে তাদের ধর্মের ওপর চরম আর অমার্জনীয় আঘাত হিসেবে নিল। বছরের পর বছর ধরে জমে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক ক্ষোভ সব যেন এই ধর্মীয় অনুভূতির আঘাতের মধ্যে দিয়ে এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সিপাহীরা সরাসরি বিদ্রোহ ঘোষণা করল। এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ঐতিহাসিক তাৎপর্য। এত বড় একটা বিদ্রোহ, এর তাৎক্ষণিক ফলাফল আর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী ছিল, চলুন সেটা একটু সংক্ষেপে বুঝে নেই। আমাদের সূত্রগুলোর একেবারে শেষে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। 1857 সালের এই সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম এত বিশাল মাপের একটা গণঅভ্যুত্থান। সত্যি বলতে প্রথম দিকে বিদ্রোহীরা দারুণ কিছু সাফল্য পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের উন্নত অস্ত্রশস্ত্র আর সুসংগঠিত সামরিক শক্তির কাছে এই বিদ্রোহকে হার মানতে হয়। কিন্তু বাহ্যিকভাবে ব্যর্থ হলেও ইতিহাসে এই বিদ্রোহের যে পদচিহ্ন পড়েছিল, তা ছিল চিরস্থায়ী। আর এখানেই আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটা ব্যর্থ বিদ্রোহ কিভাবে একটা দেশের চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তিপ্রস্তর হয়ে উঠতে পারে? এই বিদ্রোহ হয়তো সেদিন তাৎক্ষণিক স্বাধীনতা এনে দিতে পারেনি, কিন্তু এটা একটা ব্যাপার খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্য কোনোভাবেই অপরাজেয় নয়। এই অভ্যুত্থানই আসলে ভবিষ্যতের স্বাধীনতার বীজ বপন করেছিল, যা পরবর্তী প্রায় 1 শতাব্দী ধরে পুরো ভারতবর্ষকে মুক্তির লড়াইয়ে জাগিয়ে রেখেছিল। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই গভীর ইতিহাস নিয়ে একটু ভেবে দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে।